আমার স্বামী প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব ভীষণ ভালো বক্তা ছিলেন এবং প্রায়শই আমার উপরে রাগ করতেন, কারণ তার বক্তৃতা যখন আমি পাশে দাঁড়িয়ে থেকে সেক্রেটারির মতো 30 বছর তো এই কাজ করেছি, তো যখন পাশে দাঁড়িয়ে থেকে বলতাম যে একটু কম হর্ন টর্ন কম দিতে বলো গাড়িতে যখন চড়ি আমরা, কারণ লজ্জা লাগে আর কি। প্যাপু হর্ন উনি নিজেও পছন্দ করতেন না। ওই হর্ন দেবার সাথে একটা গার্ড থাকা, সামনে পেছনে গাড়ি থাকা, এগুলো আসলে আমাদেরকে আসলে কেমন যেন একটা সামাজিক ধূম্রজালের মধ্যে ফেলে। আমি তোমাদেরকে এটুকুন বলতে পারি যে যত সহজে জীবনটা কাটাবে তত ভালো, যত বিনয়ের সাথে জীবন কাটাবে ততই উত্তম, ততই কল্যাণের। কারণ শেষ পর্যায়ে কি আমরা কেউ না, আজকে এখানে আছি কালকে কেউ খুঁজবেও না, কারণ আমার রেলেভেন্সটা শেষ হয়ে যাবে। পদ মানুষকে এমন একটা জায়গায় ঠেলে দেয় যেখানে শুধুমাত্র মানুষ চিন্তা করে যে আমি কতক্ষণ সালামটা নেব, কতক্ষণ আমি ভিআইপি দিয়ে যাব, কতক্ষণ আমার পাশে গার্ড থাকবে। একটি জিনিসও জরুরি না, বিকজ এভরিথিং কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। প্রত্যেকটি জিনিস, খাদ্যদ্রব্যের মতো, খাদ্য দেখবেন টিন কিনলে দুধের সব কিছুর মধ্যে এখন দেখো এক্সপায়ারি ডেট থাকে। কাজে মানুষের জীবন, মানুষের বৃত্ত, মানুষের ক্ষমতা সমস্তটাই কিন্তু একটি এক্সপায়ারি ডেট নিয়ে আসে। এক্সপায়ারি ডেটকে আমরা কিন্তু কেউ বাদ দিতে পারি না, এবং সবচাইতে বড় এক্সপায়ারি ডেট হলো জীবনের শেষ নিঃশ্বাসটা ফেলা, মৃত্যু। কাজে মৃত্যুর সময় আমি তো বলি যে আমার স্বামী যেরকম করে গেছেন সেভাবে যদি আমরা সবাই যেতে পারি তাহলে তো উত্তম। এত এত দোয়ার মধ্যে দিয়ে, এত মানুষের স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে, এত মানুষের এত আদর নিয়ে, আমি তো মনে করি উনি খুব সময় মতো গেছেন। আমার জন্য বিরাট ক্ষতি হয়েছে, কিন্তু ওনার জন্য খুব টাইমলি, কারণ উনি আর কয়েক বছর বাঁচলেই কিন্তু এই একই বাঙালি, এই একই নেবারহুড, এই একই শহর কিন্তু ওনাকেও গাল দিত। কাজে ভালো হয়েছে উনি এমন একটা সময় গেছেন যেখানে 2.5 বছরের মধ্যে উনি অনেক কিছু করে টোরে দেখিয়ে, স্বপ্নও দেখিয়েছেন, কাজও করেছেন, চলেও গেছেন খুব সুন্দর করে। কাজে আমি আশা করি আমার সমাপ্তিও ঠিক এরকম হবে। তবে পাবলিক সার্ভেন্ট না হলে আসলে মানুষ ওই জায়গায় যেতে পারে না। পাবলিক সার্ভেন্ট হিসেবে গেছেন বলেই উনি ওই জায়গায় গিয়েছেন, ওইভাবে বিদায় পেয়েছেন। আপনাদেরকে বলি, যারা আমরা আমাদের মতো নানা জায়গায় কাজ করি এবং আমাদের কর্মক্ষেত্রগুলোও তো আসলে খুব সীমিত, সবসময় যে আমরা যে কাজটি করি সেটা ভালোবাসি সেটা সত্যি না, এটা না কখনোই। তবে যে কাজটা করি সেটা ভালো মতো করতে হবে, সেটা ঝাড়ু দেওয়া হোক, সেটা গাছ পরিষ্কার হোক, সেটা আজকে একটা কাগজ টেনে দেওয়া হোক, ডাজন্ট ম্যাটার, যেটা করছো বাবা ওটা ভালো করে করো। আমি প্রত্যেকটি বক্তৃতার আগে বলি যে বাচ্চা কাচ্চাদের যে বাবা মার বাইরে যেও না, হ্যাঁ, বাবা মাকে ভালোবেসে, বাবা মাকে শ্রদ্ধা করে পরিবারের 10 জনকে সাথে নিয়ে গেলে অনেক মঙ্গল হয়। এটি কিন্তু বেদবাক্যের মতো, বিশ্বাস করো, এটি জীবনকে অনেক দূর নিয়ে যাবে। আরেকটা কথা হলো, যখন কোনো বক্তৃতা শুনতে আসবে বা কোনো পেপার শুনতে আসবে, তখন জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করে এসো। কারণ তোমার জন্য আমি জানি 4th Industrial Revolution is not something you need to know now, but you actually need to. কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে। আমরা একেবারে আমাদের সমসাময়িক বা আমাদের চাইতে এগিয়ে থাকা ধারণাগুলোকে ধারণ করতেই হবে, প্রতিনিয়ত পড়তে হবে। আমাকে যদি বলো, শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি প্রত্যেক দিন সকালে টেকনোলজি নিয়ে পড়ি। কারণ ইনভেনশন, উদ্ভাবন এবং যেভাবে এগোচ্ছে এখন পৃথিবী, তাতে যদি আমরা প্রতিদিন না পড়ি, 1 ঘন্টা যদি না পড়ি, তাহলে কিন্তু আসলে পিছিয়ে যাব। আমি টেকনোলজি না, খালি আমি লিটারালি প্রত্যেক দিন সকালে একেবারে কম্পালসারি রিডিং করি, এবং কম্পালসারিলি আরও 2টা জিনিস করি, একটা গান শুনি, একটা কবিতা পড়ি প্রত্যেক দিন। কারণ জীবনে কিন্তু একটা ভারসাম্যেরও প্রয়োজন আছে। আজকে 4th Industrial Revolution নিয়ে কথা হচ্ছে, আমি খুব বিনয়ের সাথে বলছি, আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের একজন বোর্ড মেম্বার ফর 1 ইয়ার। কাজে আমরা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং নিয়ে অলরেডি কাজ করি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ক্লাউস শবের কথা বলেছেন একজন, আমি নিজে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেম্বার।
কাজে যেখানে যা হয় মোটামুটি থাকার চেষ্টা করি। আমি মাত্র রাকিব ভাইকে মেইল করেছি আমার একটা লেখা, এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বেরিয়েছে, ডাভোসে প্রিন্টেড হয়েছে। ইটস অন fourth industrial revolution and how it's impacting garment industry. So I'm fully aware of what I'm talking about. So fourth industrial revolution তোমাদের জন্য জরুরি এই জন্য এই মুহূর্তে, কারণ যেমন ধরো আমাদের অনেকগুলো ফ্যাক্টরি, তার মধ্যে থেকে ধরো সোয়েটার ফ্যাক্টরিগুলোতে কিন্তু অলরেডি অটোমেটেড মেশিন চলে এসছে। এই অটোমেটেড মেশিনগুলো কিন্তু 7টা করে শ্রমিকের চাকরি খাচ্ছে। আমার নিজের ফ্যাক্টরিতে আমি 2000 শ্রমিক ছেড়ে দিয়েছি, আমি কিন্তু জানি না ওরা কোথায় গেছে। কাজে আমার একটা নৈতিক দায়িত্বও আছে জানার যে মেশিন, এই যে যন্ত্র এসে মানুষগুলোকে খেয়ে ফেললো, মানুষগুলো কোথায় গেল, কিন্তু নানা কারণে তাদের খবর রাখেনি, যেটি অন্যায়। কাজে আমাদের কিন্তু fourth industrial revolution is not something that's far away, it's actually right around the corner, কিন্তু ওটাকে ঠিক মতো ধারণ করতে হবে। আমাদের কি কি দরকার, যেরকম আমাদের দেশে কিন্তু এখন 3D প্রিন্টিং হচ্ছে, কিন্তু 3D প্রিন্টার আমি যার কাছ থেকে কিনেছি, ছেলেটি কিন্তু একটি ওই যে স্যানিটারির দোকান হয় না, স্যানিটারির দোকান দিয়েছে। যখনই কোনো সমস্যা হয় বা যখনই কোনো প্রজেক্ট আসে, তখনই দেখবে অনেক কোম্পানি, অনেক মাল্টিন্যাশনাল, অনেক ডেভেলপমেন্ট পার্টনার্স হঠাৎ হঠাৎ বিরাট বিরাট প্রজেক্ট তৈরি করে শুরু করে। হঠাৎ শুনলাম যে হ্যাঁ ন্যাশনাল স্কিলস ডেভেলপ করা হবে, দেয়ারফর বিরাট বিরাট প্রপোজাল, বিরাট প্রজেক্ট, বিরাট টাকা আসতে থাকে। কিন্তু কিসে খরচ হচ্ছে, কেমন করে হচ্ছে, কে শিখছে, কি শিখছে, কেউ কিছু জানে না ঠিক মতো। সো আমার জন্য বিরাট কোয়েশ্চেন ফর এভরিবডি ইজ ভেরি ক্লিয়ার, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু আওয়ার ওয়ার্কার্স? উই আর গোইং টু সার্ভাইভ, এন্টারপ্রেনার্সরা সার্ভাইভ করে যাবো আমরা অন্য ব্যবসা করে, আমার ওয়ার্কারের কি হবে, আমার ওয়ার্কারের স্কিল কোথায়? তো এইটি রিস্কিলিং, আপস্কিলিং, এই শব্দগুলো তোমরা ডেইলি শুনবে, কিন্তু আসলে কিন্তু কিছু হচ্ছে না, কেউ কিন্তু কোনো আইডিয়া দিচ্ছে না যে কি হবে। এন্ড আমার মাথার থেকে মনে হয়েছে আর কি, ছোট মাথার থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশে 6000 লোকের জন্য বোধহয় 1 বা 2 জন নার্স আছে। আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কিন্তু আমরা সময় তো দিতে পারিনি, একসাথে থেকেছি কিন্তু সময় দিতে পারিনি। একটি ছেলে কিন্তু নিরন্তর আমার শ্বশুর শাশুড়ির জন্য আব্বা আম্মাকে দেখে রাখতো। সে ছেলেটি খুবই স্মার্ট, ও হি ইউজ টু অ্যাক্ট অ্যাজ এ হেলথ এইড। আমি চিন্তা করছি যদি কোনো মতে আমাদের এই শ্রমিকগুলাকে হেলথ এইড করা যায় তাহলে অনেক উপকার হয়। দিস ইজ অ্যান ইমিডিয়েট সেক্টর আমি চিন্তা করেছি। আরেকটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কিন্তু বোঝাতে হয়। কীরকম করে বোঝাতে হয়? যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝাতে হয় যে রেড মানে স্টপ, গ্রিন মানে গো, ইয়েলো মানে স্লো, সামবডি হ্যাজ টু টিচ ইট। এই বেসিক জায়গাটা শেখানোর জন্য কিন্তু বেসিক্যালি কাজ করানো যেতে পারে অ্যাজ ইনফরমেশন ওয়ার্কার্স এই ওয়ার্কারগুলোকে। আরেকটা হলো ডেটা লেবেলিং, শব্দগুলো মনে রাখো, পরে হয়তো কখনো দেখে নিও। ডেটা লেবেলিং কি জানো? যেমন ধরো একটা বড় এক্সরের মধ্যে যদি একটা কোথাও ঘনীভূত সাদা জিনিস থাকে, তাহলে কিন্তু ডাক্তাররা প্রায় বলেন যেটা কি টিউমার, এটা কি অন্য কিছু, এটা কি ইনফেকশন, ওইটাকে দাগ দিয়ে দেওয়া, ডেটা লেবেলিং। জাস্ট সহজ করে বললাম। তো ডেটা লেবেলিংয়ে কিন্তু আমাদের শ্রমিকরা কাজ করতে পারে। এখন আমি এইটা নিয়ে আর পাগলের মতো কার সাথে কথা বলবো না পেয়ে ওই আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওই পুরা কাউন্সিলের সাথে কথা বলেছি। ইউল বি ভেরি হ্যাপি টু হিয়ার যে তারা বলেছে যে কে কি করছে আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা ঢাকা শহরে একটা বড় আমরা অন্তত আপস্কেলিং বা রিস্কেলিং সেন্টার খুলতে চাই। সো দিস ইজ গুড ফর আস। তো আমি আর অপেক্ষা করি নাই, আমি এখন কাকে গিয়ে বলবো? আর সবাই খালি সরকারের দোষ দেন, হ্যাঁ সরকার করে না। আরে সরকারের এত সময় নেই, আমাদের তৈরি করে নিয়ে গিয়ে যদি সরকারের সামনে গিয়ে বলি যে এটা একটি ভালো প্রজেক্ট, সরকার কিন্তু মানা করবে না, এটুকুন বিশ্বাস আমার আছে। কাজে সরকারের নানা রকম ব্যুরোক্রেসি সামলে, হ্যাঁ, আমলাতান্ত্রিক সমস্ত জটিলতা এবং দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠে তারপর একটা ভালো জিনিস দাঁড়াবে, এটা কিন্তু আমাদের আশা করা ঠিক না। কারণ প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। কাজে আমরা সুন্দর করে গুছিয়ে যদি একটা প্রপোজাল দিতে পারি যে হ্যাঁ দিস ইজ হোয়াট উই থিঙ্ক ইট শুড বি, গভর্নমেন্ট উইল লিসেন, এইটুকুন অন্তত আমার বিশ্বাস আছে। কাজে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি আছে, NSDA আছে। আমি আশা করি যেহেতু OBE বেসড
কারিকুলাম এই ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে, আপনারাও যদি স্যার একটু এনএসডি এর সাথে অ্যালাইন করেন, তাহলে অন্ততপক্ষে 4IR এর অ্যাকচুয়াল ইম্প্যাক্ট এবং আমরা কি করতে পারবো সেটা অন্তত বোঝা যায়। শক্ত কথা অনেক বলেছি, খুব সহজে বলি। আমি কেন বলি যে সব সম্ভব, আমার সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি ইয়াং ছেলে, ওর নাম কাই, সুন্দর বক্তৃতা দিচ্ছে, আমরা গল্প করছি এটা ওটা, তারপর দেখি যে হি ইজ দি এমডি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড অফ সিঙ্গাপুর, ইডিবি বলে। হ্যাঁ, এই ইডিবি জিনিসটা খুব মজা। ও আগামী 10 বছরে সিঙ্গাপুর কোথায় থাকবে এই বাচ্চা ছেলেটির মাথার থেকে বেরোয়, এবং সরকার তাকে বিশ্বাস করে এবং সরকার তাকে ওই জায়গায় বসিয়েছে এবং হি ডিসাইডস এভরিথিং। এবং ওর সাথে কথা বললে তোমার মনে হবে না যে একটা বিরাট পণ্ডিত মানুষ, পণ্ডিত কিন্তু মনে হবে না, অথচ সে কিন্তু ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান অলসো। তার 2টা বাচ্চা আছে, ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান। কাইকে লুক হিম আপ, KAI EDB দিলেই বেরোবে। ইফ ইউ লুক এট হিজ বায়ো, দেখবে যে ও সিরিয়াস মিউজিশিয়ান। কিন্তু ওই ছেলেটি কিন্তু আসলে নীতি নির্ধারক সিঙ্গাপুরের। এবং আমি দেখলাম যে সে যেভাবে ইন্ডাস্ট্রি 4.0 কে ধারণ করে, ওদের একটা ইন্ডেক্স আছে, মানে স্মার্ট ইন্ডাস্ট্রি রেডিনেস বলে ওরা, হ্যাঁ, সিরি। ওইটা দিয়ে ওরা দেখে যে ইন্ডাস্ট্রি কোন অবস্থায় আছে, ম্যাপিং করে। এই ম্যাপিংটি আমাদের জন্য খুব জরুরি। শেষ কথা, আমি এই জন্য কায়ের গল্পটা করলাম, যেটা সাধারণ দেখতে 30 বছর 35 হবে এট দ্য ম্যাক্স ওর বয়স, মানে আমার ছেলের বয়সই 36। সেখানে কাই ওইখানে দাঁড়িয়ে ডাঁটে বক্তৃতা দিচ্ছে এবং আমি ওর কাছ থেকে শিখছি। কাজী তারুণ্যের কাছ থেকে বহু কিছু শেখার আছে। আমরা হয়তো বা বিশ্বাস করতে শিখিনি তারুণ্যকে, এই কারণে বিভিন্ন সময় সমাজ হারে, দেশ হারে। কাজে এটা তো আর হতে দেওয়া যাবে না। কাজে যারা তরুণ আছো, বিশ্বাস করবে যে গল্প করতে পারো, কিন্তু গল্পটা কনস্ট্রাকটিভ গল্প হলে ভালো হয়। আড্ডা আমি কম মারি না, সময় নাই, তাও মনে মনে অনেক আড্ডা মারি। কিন্তু আমার যে কটা বন্ধু আছে, সবগুলা বন্ধু মিলে কিন্তু আমরা আসলে আমাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখি। আমি যখন আমরা বলি, তার মানে আমি না, আমরা মানে আমরা সকলে। আমার সবচাইতে ঘনিষ্ঠতম বন্ধু আমার সাথে এখন একেবারে দিনরাত কাজ করছে অন ওয়ালেট, যেখানে আমাদের শ্রমিকরা ওই ওয়ালেটের থ্রুতে সাশ্রয়ে খুব আনন্দে ইজিলি কিনতে পারবে জিনিসপত্র, ট্রান্সফার করতে পারবে ফান্ড, লোন পাবে ব্যাংক থেকে এবং ফেয়ার প্রাইস শপ থেকে ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারবে। এই রকম ক্যাশলেস আমরা মোটামুটিভাবে ভাবছি আমরা বানাতে পারবো। এবং সেই পাইলটটিও হয়ে গেছে, 150 জন শ্রমিকের উপর আমরা টেস্ট করে ফেলেছি। এখন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের একটি লাইসেন্সের অপেক্ষায় আছি। তাতে করে বিকাশ বা অন্য কেউ চট করে যখন সার্ভিস চার্জ দেয়, ওই 1.8% চাপাতে পারবে না। উদ্ভাবন কিন্তু কল্যাণকে সাথে নিয়ে হতে হবে। তুমি যত বড়ই উদ্যোক্তা হোক, তুমি যত বড়ই কাজ করো, পাশের মানুষটির কথা যদি মনে না থাকে, তাহলে কখনো বড় হবে না। আর সব সময় নিজেকে সুন্দর করে সব সময় ভাবতে হবে, আমি কে, আগামী 5 বছরে কোথায় থাকব, 10 বছরে কোথায় থাকব, আমার সঙ্গে কে যাবেন। আর একটি ইম্পর্ট্যান্ট রিয়েলাইজেশন আমার হয়েছে জীবনে, কারণ আমি অনেক হারিয়েছি জীবনে, কাজে আজকে অনেক বক্তৃতা দিতে পারি, কারণ হারানোর অভিজ্ঞতা আছে বলেই আমি জীবনকে নতুনভাবে ধরার চেষ্টা করি। সেটি হলো, সবসময় মনে রাখবো, যখন ফকিররা যায় না, তখন ওরা এইভাবে থাকে না, আর তোমার হাত তো এরকম থাকে না। তুমি কখনোই কিন্তু জানো না জীবনে যে তোমার হাত কোন সময় এখানে হবে। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারপ্রিভিলেজড। ইউ মাস্ট মেক শিওর, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দেম। পাশের গরিবটাকে ছেড়ে দিও না। পাশে কেউ না খেয়ে আছে আর তুমি খাচ্ছ, এটি যেন না হয়। জীবন কিন্তু আসলে নির্দয়, জীবনের হিসাব কিন্তু আমরা কেউ বুঝি না। কিন্তু পাশের মানুষটিকে সাথে না রাখলে, বাবা মাকে ভালো না বাসলে, ভাই বোনকে সাথে না থাকলে এবং একই সাথে বন্ধুদের সাথে যদি গঠনমূলক আড্ডাগুলো না দাও, তাহলে কিন্তু জীবন সুন্দর হবে না। আমার জীবন খুব সুন্দর, কারণ আমাকে আমার বাচ্চারা প্রতিনিয়ত শেখায়, আমি প্রত্যেক দিন শিখি। তোমাদের মতো বাচ্চা কাচ্চাদের সামনে আসলে প্রত্যেক দিন ভাবি, এবং এই ভাবার মধ্যে দিয়ে এবং এই শুদ্ধিকরণের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যাওয়া উচিত জীবনের শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত। কারণ আমরা কখনোই সম্পূর্ণ না, এবং আমরা কখনোই কিন্তু পরিপূর্ণভাবে বলতে পারি না যে আমরা সার্থক
বা আমরা খুব শক্তিশালী, এগুলো অত্যন্ত রিলেটিভ কনসেপ্ট, মাথায় রাখতে হবে সব সময়। যখন যা কিছু করবে চিন্তা করে করবে কারোর কল্যাণ হচ্ছে কিনা, যখন যা করবে বোধটা নিয়ে করবে, যেটা বলছো সেটা বিশ্বাস থেকে বলছো কিনা, এবং যথেষ্ট পড়াশোনা না করলে যে জীবনে কিছু হয় না সেটি মাথায় নিয়ে আমি আশা করি তোমরা যথার্থ অধ্যবসায়ের মধ্যে দিয়ে তোমাদের জীবন কাটাবে এবং সত্যিকে সত্যি বলার সাহসটা সঞ্চয় করবে, প্রতিবাদ করবে খুব কৌশলী হয়ে। চট করে মিছিল করা মানে প্রতিবাদ না, কৌশলী হতে হবে। এবং নিজেদের যত ধ্যান ধারণা আছে স্যারদেরকে বলে একটা ইনোভেশন সেন্টার তৈরি করো, হোক না ঘোড়ার ডিম, যা কিছু মনে আসে মাথায় আসে লিখে রাখো। তুমি জানো না যে তোমার কোন আইডিয়াটা কোন সময় হঠাৎ করে সাংঘাতিক পপুলার হয়ে যাবে। সো আইডিয়েট, এনগেজ অ্যান্ড বিলিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।